গল্পের শুরুতেই দেখা যায় পৃথিবীর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 6 জন অভিজ্ঞ নভোচারী অবস্থান করেছে। তারা সবাই মিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে কাজ করছে। এই মিশনের মূল লক্ষ্য ছিল মঙ্গল গ্রহ থেকে আনা মাটির নমুনা পরীক্ষা করা। অনেকদিন আগে পিলগ্রিম 7 নামের একটি স্বয়ংক্রিয় মহাকাশ যান মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল। তার কাজ ছিল লাল গ্রহের বুক থেকে মূল্যবান মাটির স্যাম্পল সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা। দীর্ঘ প্রায় 8 মাসের দীর্ঘযাত্রা শেষে এই যানটি যখন পৃথিবীর কক্ষপথের কাছে ফিরে আসে, তখন নভোচারীরা যান্ত্রিক হাত দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে সেটিকে সফলভাবে রিসিভ করেন। মাটির সেই নমুনা যখন স্টেশনের ল্যাবে আনা হয়, তখন মহাকাশ স্টেশনের ভেতরে এবং পুরো পৃথিবীতে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। কারণ এটি ছিল প্রথম সুযোগ যেখানে মানুষ মঙ্গলের কোনো জৈবিক উপাদান বা মাটিতে এত কাছ থেকে বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছে। ল্যাবে গবেষণার দায়িত্বে ছিলেন একজন বিশেষ বিজ্ঞানী যার নাম হিউ ডেরি। তিনি শারীরিকভাবে কিছুটা অচল ছিল, কারণ তার দুপা কাজ করতো না। কিন্তু মহাকাশে শূন্য মধ্যাকর্ষণে তিনি স্বাভাবিক মানুষের মতোই দক্ষ ছিল। তাই খুব আগ্রহ নিয়ে এই প্রকল্পে কাজ করছিল। উন্নত অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করতে গিয়ে তারা অবাক হয়ে লক্ষ্য করেন মাটির ভেতরে এক ধরনের এককোষী জীব সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় আছে। এই আবিষ্কার ছিল বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা, কারণ এর আগে পৃথিবীর বাহিরে প্রাণের কোনো সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। নভোচারীরা আনন্দে মেতে ওঠে এবং মনে হয় মানবজাতির মহাবিশ্বে প্রথমবারের মতো জীবনের সন্ধান পেয়েছে। পৃথিবীর সাধারণ মানুষের ভোটের মাধ্যমে এই ছোট জীবটির নাম রাখা হয় কেলভিন। শুরুতে কেলভিন ছিল খুবই দুর্বল এবং নিস্তেজ। তাকে সক্রিয় করার জন্য হিউ ডেরি ল্যাবের ইনকিউবেটরের ভেতরে মঙ্গলের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করেন এবং সঠিক মাত্রায় তাপমাত্রা ও পুষ্টি সরবরাহ করে। ঠিক তখনই ধীরে ধীরে সেই এককোষী জীব আবার নড়াচড়া শুরু করে, যেন সে দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে। কিন্তু খুব দ্রুতই কেলভিনের ভেতরে পরিবর্তন আসতে থাকে। সে এককোষী থেকে বহুকোষী জীবে পরিণত হয়। তার শরীরে অদ্ভুত গঠন তৈরি হয়। পেশি, স্নায়ুতন্ত্র এবং চোখের মতো সংবেদনশীল অংশগুলো দ্রুত বিকাশ পেতে থাকে। নভোচারীরা বুঝতে পারে কেলভিন অবিশ্বাস্য দ্রুত শিখছে এবং চারপাশে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে। একদিন হিউ ডেরি বিশেষ গ্লাভস ব্যবহার করে কেলভিনকে স্পর্শ করার চেষ্টা করে। তিনি খুব সাবধানে তার একটি আঙ্গুল সামনে বাড়িয়ে দেয়। আশ্চর্যের বিষয় হলো কেলভিনও সেই আঙ্গুলের দিকে সাড়া দেয় এবং বন্ধুত্বপূর্ণ সেটি জড়িয়ে ধরে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং মনে হয় কেলভিন শুধু জীবই নয়, বরং তার অনুভূতিও আছে। কিছুদিন পরে পরিস্থিতি ভয়ঙ্কর হতে থাকে। ল্যাবের ইনকিউবেটরে যান্ত্রিক সমস্যার কারণে অক্সিজেনের মাত্রা এবং বায়ুর চাপ হঠাৎ বদলে যায়। এতে কেলভিন আবারও নিষ্ক্রিয় হয়ে পড়ে। হিউ ডেরি তাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে এবং একটি হালকা বৈদ্যুতিক শকের মাধ্যমে তাকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু এই কাজে কাল হয়ে দাঁড়ায়। বৈদ্যুতিক শকের পর কেলভিন শান্ত থাকার বদলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠে। সেই মুহূর্তের মধ্যে হিউর গ্লাভসের ভিতরে ঢুকে পড়ে এবং তার হাতকে লোহার মতো শক্তভাবে জড়িয়ে ধরে। কেলভিনের গায়ে শক্তি ছিল অবিশ্বাস্য। সে হিউর আঙ্গুল ও হাতের হাড় মটমট করে গুঁড়ো করে দেয়। হিউ ব্যথায় আর্তনাদ করতে থাকে এবং অন্য নভোচারীরা বাইরে থেকে কাজ ভেঙে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেলভিন তার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে হিউর হাতের গ্লাভস কেটে বেরিয়ে আসে। হিউ প্রচণ্ড ব্যথায় ল্যাবের মেঝেতে অচেতন হয়ে পড়ে এবং তার শরীর শূন্য মধ্যাকর্ষণ স্থির হয়ে ভাসতে থাকে। কেলভিন যখন ল্যাবের সেই ছোট্ট ইঁদুরটিকে ঘিরে ফেলে তার শরীরে পুষ্টি শুষে নেয়, তখনই সে অনেক বেশি বড় এবং শক্তিশালী হয়ে ওঠে। এদিকে স্টেশনে অন্য নভোচারীরা কোনো মতে অচেতন হিউ ডেরিকে ল্যাব থেকে উদ্ধার করে এবং নিরাপদ জায়গায় নিয়ে আসে। কিন্তু কেলভিন তখন আর ছোট্ট নিরীহ জীব নেই, সে এখন ভয়ঙ্কর শিকারী। তার আকার এবং আক্রমণ করার ক্ষমতা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই কেলভিন সেই ল্যাবের ভেতরে থাকা অন্য একজন নভোচারীকে আক্রমণ করার জন্য চেষ্টা করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বাকি নভোচারীরা বাধ্য হয়ে ল্যাবের দরজা বাইরে থেকে লক করে দেয়, যাতে কেলভিন পুরো স্টেশনে ছড়িয়ে যেতে না পারে। কিন্তু রয় তখন ল্যাবের ভেতরে আটকা পড়ে যান। তিনি সাহস হারাননি। একটি ফায়ার এক্সটিংগুইশার হাতে নিয়ে কেলভিনকে থামানোর চেষ্টা করেন, কিন্তু কেলভিন ছিল অবিশ্বাস্য দ্রুত। সে এক পলকে রয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মুখ দিয়ে শরীরের ভিতর ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই রয় মারা যায় এবং তার শরীরের পুষ্টি ব্যবহার করে কেলভিন আরও বিশাল আকার ধারণ করে। বাইরে থাকা নভোচারীরা এই দৃশ্য দেখে ভয় পেয়ে পাথর হয়ে যায়। তারা বুঝতে পারেন এটা কোনো সাধারণ পরীক্ষা নয়, বরং পুরো স্টেশনের জন্য একটি মৃত্যুফাঁদ। ডাক্তার মিরান্ডা সবাইকে সতর্ক করেন যে কেলভিনের অক্সিজেন সরবরাহ কমিয়ে তাকে দুর্বল করতে হবে। কিন্তু কেলভিন ছিল প্রচণ্ড বুদ্ধিমান। সে ল্যাবের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য ভেন্ট বা ছোট বাতাসের পথগুলো খুঁজতে শুরু করে। নভোচারীরা সব পথ বন্ধ করার চেষ্টা করলেও একটি ছোট ভেন্ট খোলা থেকে যায়। সেই পথ দিয়ে কেলভিন পুরো স্টেশনের ভেতরে পালিয়ে যায়। এখন কেউ জানে না কেলভিন কোথায় লুকিয়ে আছে। সবচেয়ে বড় বিপদ তখনই আসে
যখন তারা বুঝতে পারে কেলভিন স্টেশনের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখন পৃথিবী থেকে কোনো সাহায্য পাওয়া অসম্ভব। একমাত্র উপায় হলো স্টেশনের বাইরে গিয়ে অ্যান্টেনা ঠিক করা। স্টেশনের কমান্ডার একতেরিনা এই মারাত্মক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি প্যারাশুট পরে স্টেশনের বাইরে বের হন, কিন্তু সেখানে গিয়ে দেখেন অ্যান্টেনাটি প্রচণ্ড গরম হয়ে আছে এবং এর কুলিং সিস্টেম নষ্ট। ঠিক সেই মুহূর্তে কেলভিন অ্যান্টেনার ভেতর থেকে বিদ্যুৎ বেগে বেরিয়ে কমান্ডার ওপর আক্রমণ করে। কমান্ডার নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু কেলভিন তার স্যুটে কুলিং পাইপ ছিঁড়ে ফেলে। ফলে স্যুটের ভেতর থাকা বিষাক্ত এবং প্রচণ্ড ঠান্ডা তরল তার হেলমেটের ভেতর ঢুকতে শুরু করে। মুহূর্তের মধ্যে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে এবং তিনি শ্বাস নিতে পারছিলেন না। ডক্টর ডেভিড তাকে বাঁচানোর জন্য দ্রুত এয়ারলকের দিকে ছুটে যান। ঠান্ডা তরল হেলমেটে ভরে যাওয়ায় কমান্ডার কিছু দেখতে পাচ্ছিলেন না, কিন্তু কোনো মতে এয়ারলকের কাছে পৌঁছান। কিন্তু কেলভিন তখনও তাকে ঝাপটে ধরেছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে কেলভিন যদি কমান্ডারের সাথে ভেতরে ঢুকে পড়ে তবে সবাই মারা যাবে। একতেরিনা তখন এক কঠিন সিদ্ধান্ত নেয়। তিনি নিজেকে ভিতরে ঢুকতে না দিয়ে বরং এয়ারলকের বাইরে থেকে কেলভিন সহ নিজেকে মহাশূন্যের দিকে ঠেলে দেন, যাতে বাকিরা অন্তত বেঁচে থাকে। কিন্তু কেলভিন ছিল হার না মানা এক জীব। সে কমান্ডারকে ছেড়ে দিয়ে স্টেশনের বাইরে অন্য একটি অংশ শক্ত করে আঁকড়ে ধরে এবং আবারও স্টেশনে ঢোকার জন্য নতুন পথ খুঁজতে শুরু করে। প্রতি মুহূর্তে এখন নভোচারীদের জীবন মৃত্যুর লড়াই চলতে থাকে। কমান্ডার একতেরিনা যখন এয়ারলকের বাইরে কেলভিনের সাথে লড়াই করছিলেন, তখন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ভিতরে নভোচারীরা দরজা খুলতে পারছিলেন না। কমান্ডার বুঝতে পেরেছিলেন তিনি যদি ভিতরে ঢোকার চেষ্টা করেন তবে কেলভিনও তার সাথে ঢুকে পড়বে। তাই সবাইকে বাঁচাতে তিনি নিজেকে মহাশূন্যের দিকে ভাসিয়ে দেয়। কিন্তু কেলভিন ছিল প্রচণ্ড বুদ্ধিমান। সে কমান্ডারকে ছেড়ে দিয়ে স্টেশনের বাইরে দেয়াল আঁকড়ে ধরে ইঞ্জিনের ভেতরে ঢোকার চেষ্টা করে। নভোচারীরা মরিয়া হয়ে ইঞ্জিন চালু করে কেলভিনকে পুড়িয়ে মারার চেষ্টা করে, কিন্তু কেলভিন অবিশ্বাস্যভাবে নিজেকে মানিয়ে নেয়। বারবার ইঞ্জিন চালু করার ফলে স্টেশনের জ্বালানি বিপজ্জনকভাবে কমে যায়, কিন্তু কেলভিন ঠিকই স্টেশনের ভিতর ঢুকে পড়ে। এবার তার লক্ষ্য হয় স্টেশনের অক্সিজেন এবং পুষ্টির উৎসগুলো। নভোচারীরা বুঝতে পারে কেলভিন যদি পৃথিবীতে পৌঁছে যায় তবে মানবজাতির অস্তিত্ব মুছে যাবে, কারণ সে যে কোনো চরম পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এই আতঙ্ক পুরো স্টেশনে ছড়িয়ে পড়ে। এদিকে বিজ্ঞানী হিউডেরি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট শুরু হয় এবং হার্ট খাওয়ার মতো অবস্থা তৈরি হয়। ডক্টর মিরান্ডা দ্রুত তাকে বাঁচানোর জন্য ইলেকট্রিক শক দেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু ঠিক তখনই তিনি এক খারাপ দৃশ্য লক্ষ্য করেন। হিউয়ের পায়ের প্যান্টের ভিতরে কিছু একটা নড়াচড়া করছে। মিরান্ডা পোশাক সরাতে দেখা যায় কেলভিন হিউয়ের পায়ের ভিতরে ঢুকে তাকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। হিউ মহাকাশের শূন্য মধ্যাকর্ষণে কেলভিনের জন্য একটি বড় খাবারের উৎস হয়ে দাঁড়িয়েছিল, আর হিউ নিজেও বিষয়টি বুঝতে পেরেছিলেন, কিন্তু কাউকে বলেননি। হিউ মারা যাওয়ার পর কেলভিন তার শরীর থেকে বেরিয়ে আসে। এখন সে আকারে অনেক বড় এবং ভয়ঙ্কর। ডক্টর মিরান্ডা এবং ডক্টর ডেভিড বুঝতে পারেন কেলভিনকে ট্র্যাক করা ছাড়া আর কোনো উপায় নেই। তারা লক্ষ্য করেন কেলভিন স্টেশনের প্রতিটি নভোচারীর ভেতরে থাকা লোকেশন ট্র্যাকার খেয়ে ফেলেছে। ফলে কন্ট্রোল রুমে স্ক্রিনে দেখা যাচ্ছিল কেলভিনের অবস্থান আসলে কোথায়। কেলভিন এখন শুধু একটি প্রাণী নয়, সে পুরো স্টেশনের ওপর আধিপত্য বিস্তার করে ফেলেছে। বেঁচে থাকা বাকি নভোচারীরা নিজেদের আলাদা একটি কেবিনে লক করে ফেলে। তারা বুঝতে পারেন স্টেশনের তাপমাত্রা কমিয়ে এবং অক্সিজেন বন্ধ করে কেলভিনকে শেষ করতে হবে। কিন্তু কেলভিন ততক্ষণে ল্যাবের সব জীবনদায়ী রসের সাবাট করে ফেলেছে এবং আরও বুদ্ধিমান হয়ে উঠেছে। ডক্টর ডেভিড এবং ডক্টর মিরান্ডা তখন এক চূড়ান্ত শেষ পরিকল্পনা করে, যেটি সফল না হলে পৃথিবীর ধ্বংস অনিবার্য। তারা ঠিক করেন কেলভিনকে কোনোভাবে ফাঁদে ফেলে মহাশূন্যের গভীরে পাঠিয়ে দিতে হবে। কিন্তু কেলভিনে তখন তাদের প্রতিটি চাল বুঝতে পারছিল, যেন সে শিকারী আর নভোচারে তার খাঁচায় বন্দি করা শিকার। কেলভিনের তাণ্ডবে মহাকাশ স্টেশন তখন এক ধ্বংসে পরিণত হয়েছে। বেঁচে থাকা নভোচারীরা কেলভিনকে একটি নির্দিষ্ট কেবিনে আটকে রেখে অক্সিজেন অভাবে নিস্তেজ করার চেষ্টা করেন। ঠিক সেই সময় স্টেশনের বাইরে থেকে পৃথিবীর সাথে যোগাযোগ করার একটি ক্ষীণ আশা দেখা যায়। পৃথিবী থেকে একটি বিশেষ মিশন পাঠানো হয়। সবাই ভাবছিল হয়তো উদ্ধারকারী দল এসেছে, কিন্তু আসলে সেটি ছিল একটি সহজ মহাকাশযান, যার কাজ ছিল স্টেশনে কক্ষপথ পরিবর্তন করে সেটিকে গভীর মহাশূন্যে ঠেলে দেওয়া। পৃথিবী থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কেলভিনকে কোনোভাবে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। কিন্তু এই উদ্ধারকারী যানটি আসার সময় স্টেশনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নভোচারী শো ভুলবশত ভেবেছিলেন তার পরিবার হয়তো তাকে বাঁচাতে এসেছে। তিনি যখন এয়ারলক খুলে তাদের ভেতরে আসার পথ করে দিতে যান, তখনই কেলভিন সুযোগ বুঝে সেই সৌজযানে আক্রমণ করে। এর ফলে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং পুরো স্টেশনের কক্ষপথে পৃথিবীর দিকে হেলে পড়ে। স্টেশনের ভেতর বাতাসের চাপ কমে যায় এবং স্টেশনটি দ্রুত পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ধেয়ে আসতে থাকে। এই বিশৃঙ্খলার মাঝে বেঁচে থাকে মাত্র দুজন, ডক্টর ডেভিড এবং ডক্টর মিরান্ডা।
তারা বুঝতে পারেন এখন আর ফেরার পথ নেই। যদি কিছু না করা হয় তবে কেলভিন সহ এই স্টেশন পৃথিবীতে আশ্রে পড়বে। তখন ডেভিড এক চূড়ান্ত সিদ্ধান্ত নেন। স্টেশনে দুটি ছোট ক্যাপসুল ছিল। ডেভিড ঠিক করেন তিনি কেলভিনকে প্রলুব্ধ করে নিজের ক্যাপসুলে ঢুকিয়ে ফেলবেন এবং ম্যানুয়াল কন্ট্রোল ব্যবহার করে নিজেকে নিয়ে মহাশূন্য গভীরে চলে যাবেন। অন্যদিকে মিরান্ডা অন্য ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরে গিয়ে সবাইকে এক মহাবিপদ সম্পর্কে সতর্ক করবেন। ডেভিড খুব সাহসিকতার সাথে কেলভিনকে নিজের শরীরে টোপ দিয়ে ক্যাপসুলের ভিতর নিয়ে আসেন এবং মিরান্ডাকে বারবার বোঝান এটাই একমাত্র উপায়। মিরান্ডা কাঁদতে কাঁদতে নিজের ক্যাপসুলটি চালু করেন। দুটি ক্যাপসুল স্টেশন থেকে আলাদা হয় দুদিকে রওনা দেয়, কিন্তু মহাকাশের এক ধ্বংসাবশেষের সাথে সংঘর্ষের ফলে এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে। মিরান্ডার ক্যাপসুলটি যান্ত্রিক ত্রুটির কারণে দিক পরিবর্তন করে মহাকাশের অসীম অন্ধকারের দিকে ছিটকে যায়। মিরান্ডা ভেতরে আটকা পড়ে চিৎকার করতে থাকে, কিন্তু তার ক্যাপসুলটি পৃথিবীকে পেছনে ফেলে দূরে হারিয়ে যায়। অন্যদিকে ডেভিডের ক্যাপসুলটি কেবিন সহ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ভিয়েতনামের এক সমুদ্র উপকূলে এসে পড়ে। ঢেউর তোড়ে ভাসতে থাকা ক্যাপসুলটি দেখতে পেয়ে কয়েকজন স্থায়ী জেলে সেখানে এগিয়ে আসে। তারা ভেতরে উকি দিয়ে দেখে ডেভিড কেলভিনের হাড়হিম করা জালে পুরোপুরি পেঁচিয়ে আছে। ডেভিড পরবর্তী চেষ্টা হিসেবে তাদের চিৎকার করে দরজা খুলতে নিষেধ করছিলেন, কিন্তু জেলেরা ভাষা না বোঝায় কৌতূহলবশত ক্যাপসুলটির দরজা খুলে দেয়। ক্যাপসুলের দরজা খোলার সাথে সাথে স্পষ্ট হয়ে যায় যে ডেভিডের আত্মত্যাগ ব্যর্থ হয়েছে। কেলভিন এখন পৃথিবীতে পৌঁছে গেছে, আর এভাবেই এক চরম পরাজয় আর আতঙ্কের মধ্যে দিয়ে শেষ হয় এই মহাকাশ ভিত্তিক লড়াই গল্প। বন্ধুরা, আপনারা কি এই ধরনের মুভি পছন্দ করেন? তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।